লংওয়া থেকে আপনাদের সবাইকে সকালে সুপ্রভাত। এই মুহূর্তে আমরা আছি লংওয়াতে। লংওয়া হচ্ছে ইন্ডিয়া আর মায়ানমারের একদম অন্তিম পর্যায়ে বা বর্ডার এরিয়াতে। কয়েকদিন যাবৎ আমরা অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড হয়ে নর্থ ইস্টের বিভিন্ন জায়গা আমরা রাইড করে করে কোর এরিয়া ঘুরে বেরোচ্ছি। তো আজকে এখানে যে কোনিয়াক উপজাতি আছে, সেই কোনিয়াক উপজাতির যে বাসভূমি, সেই বাসভূমির একদম যে মেন কালচারাল পয়েন্টে এসে আমরা দাঁড়িয়েছি। কালকে সারা রাত যাবৎ যে সমস্ত ঘটনা বা আমরা এখানে কোয়ালিটি অফ টাইম কাটিয়েছি, সেটা সমস্ত স্টোরি আপনারা হয়তো দেখেছেন। তো এই মুহূর্তে আমি দেখাচ্ছি যে হেড হান্টিং ভিলেজ থেকে এখানকার যে প্রাকৃতিক দৃশ্য আমাদেরই ভারতবর্ষের। দেখুন, পুরো মেঘাচ্ছন্ন আকাশ, দূর দূরান্ত কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। আর সামনেই কত সুন্দর হেড হান্টারদের যে ট্র্যাডিশনাল হাউস, সেইটা এখানে দেখতে পাচ্ছেন। অতিরিক্ত বৃষ্টির কারণে এগুলোকে এত নিচু করে ঘরগুলোকে করা হয়, এবং এখন মডার্নাইজেশনের যুগে এসে টিনের ব্যবহার হচ্ছে। তা না হলে পুরোটা একদম যে প্রাকৃতিক জিনিস দিয়ে কীভাবে ঘর হয় সেইগুলো এই সময় দেখতে পাচ্ছি এইগুলো। আর এই দিকে সামনেই দেখতে পাচ্ছেন যে গাছটার ওই দিকটা থেকে পড়ে যাচ্ছে মায়ানমার, আর দিকটা ইন্ডিয়া। যাই হোক, আমরা ছিলাম এই হোটেলে। দেখুন আমাদের গোটা টিম ঘরের মধ্যে। মনি ভাই ব্রাশ করতে ব্যস্ত, 2-3বার উঠেছিলাম রাতে। দাদা উঠেছে ঘুম সেরে, অভিজিৎ গাজেট নিয়ে বসে আছে। পুরো মালপত্র আমাদের সরান ছিটানো, ওই মধ্যে আমরা শুয়েছি। মনি ভাই বলছি আবার খুব ভয় লাগছিল, কারণ এর আগে স্টোরি শুনেছি যে হেড হান্টাররা এসে মাথা কেটে নিয়ে যায়, ওই জন্য সব মুখ পায়খানা বন্ধ করে রুমের মধ্যেই সবাই বসেছিল, আমরাও ছিলাম। যাই হোক, সকাল হতে আমরা সবাই বেরিয়েছি। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আমরা এই যে রুমটায় আছি, এই রুমটা পার নাইট 1,500 টাকা করে নিচ্ছে, এবং খাওয়া দাওয়া ভেজের জন্য হচ্ছে 200 টাকা, নন ভেজের জন্য 300 টাকা। এই হিসেবে খাওয়া দাওয়া রেট হয়েছে, এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং নিরিবিলি জায়গায় আমরা এখন টাইম কাটাচ্ছি। এরপরে আমরা এখানে পারিপার্শ্বিক দৃশ্য দেখব এবং ঘুরে ঘুরে দেখব সত্যিই কত সুন্দর একটা ভিলেজে আমরা আছি। কালকে সারা রাত ব্যাপী প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে সাহেব দাদা আর মনি ভাইয়ে কালকে তাদের নিনজা টেকনিক চিকগুলো এসে ঢাকা দিয়ে গেছে, যেটাতে কোনো কভার হয়নি। আর আমাদের বাইক কালকে সারা রাত যাবৎ নোম্যান্স ল্যান্ডে পড়েছিল, না ভারতে না মায়ানমারে। যাই হোক, কেউ যদি নিয়ে গিয়ে চলেও যেত, আমরা কিছু করতে পারতাম না। শুধুমাত্র বর্ডার ফ্রন্টিয়ার লাইনেই পড়ে ছিল বাইক। তবে চুরি হয়নি, এটা আমাদের ভাগ্যের ব্যাপার। তবে মায়ানমারে প্রচুর হিমালয়ানের চাহিদা, কেউ যদি তুলে নিয়ে যেত, আমরা যাবা করে কোনো ভাষা বুঝতে পারতাম না, চলে যেত আমাদের সব কিছু। টোটো টিরপল কোম্পানি। তো আমরা তবুও বেরিয়েছি। এখানে কিছু কিছু ফেমাস প্লেস আছে যেগুলো দেখার থাকে। তো আমাদের বাইক রেডি হচ্ছে। আমরা প্রথমে ভেবেছিলাম হেঁটেই বেরোবো, কিন্তু যা দেখলাম বাইক নিয়ে বেরোনোই ভালো। তো লংওয়া ভিলেজ খুবই সুন্দর, কিন্তু কাল থেকে ঘন কুয়াশা থাকার জন্য আমরা টিল নাও বুঝতে পারছি না যে গ্রামটা কত বড় বা কতগুলো বাড়ি আছে। এই পাহাড়ের ঢালে ডাউনে অনেক বাড়ি আছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, সবটা নিয়ে খুবই সুন্দর একটা রোমাঞ্চকর ব্যাপার। আমরা এখন চলেছি এখানে লোকাল যে সমস্ত সাইট সিন আছে, ভিউ পয়েন্ট, কিছু দেখতে পাবো না তো জানি না। আর হচ্ছে ডিমার্কেশন পয়েন্ট, এইসবগুলো ঘুরে ঘুরে বা রাজারগড়, হেড হান্টারের ভিলেজ, সে সমস্ত দেখবো। চলুন যাওয়া যাক। আমরা এই মুহূর্তে ইন্টারন্যাশনাল বর্ডার পিলার দেখতে যাচ্ছি, 154 বর্ডার পিলার। তো মায়ানমারের সাথে ভারতবর্ষের যে সমঝোতা বর্ডার পিলার, তো সেটার পথে আমরা যাচ্ছি ট্রেকিং করে। কিন্তু আমরা যেই রোডটা, মানে নামেই রোড, যাই হোক শুধুমাত্র ফাঁকা আছে, পাথরের রাস্তার উপর দিয়ে চলেছি। এইটা মায়ানমার হয়ে আমরা ভারত এবং মায়ানমারের যে বর্ডার পিলার 154, ওইটা দেখার জন্য মেনলি আসছি। সবাই চলেছে হেঁটে হেঁটে।
নিজের চোখকে বিশ্বাস করে উঠতে পারছি না যে এই সময় আমরা চলে এসেছি এক অভূতপূর্ব জায়গায়। আমরা ঘুরতে 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 চলে এসেছি দেশের একদম অন্তিম পর্বে। এর আগেও আমরা অনেক অন্তিম পর্বে মানে বর্ডার এরিয়াতে গিয়েছি, ঘুরেছি, সেখানে লোকেশন দেখেছি, কালচার দেখেছি এবং সেখানে পরিবেশ দেখেছি। কিন্তু আজকে যেই জায়গাতে এসেছি সেইটা কিন্তু যে মানে আমরা বলার মতন নয় যে এত ভালো একটা জায়গায় এসেছি। এর আগে আমরা কখনোই এত সুন্দরভাবে এবং এত কাছ থেকে কোনো ইন্টারন্যাশনাল বাউন্ডারিকে উইদাউট ভিসা ছাড়া এত সামনে থেকে দেখতে পারিনি। এই সময় আমি আছি লংওয়াতে, যেখানে হচ্ছে ইন্ডিয়া আর বার্মা মানে বর্তমানে মায়ানমার, সেই মায়ানমারের যে বর্ডার এরিয়া, সেই বর্ডার এরিয়াতে আমরা চলে এসেছি। তো আমার পেছনেই দেখতে পাচ্ছি যে বাউন্ডারি ডিমার্কেট করা হয়েছিল, সেই ডিমার্কেট এরিয়াতে দাঁড়িয়ে আছি আমরা। আর পেছনেই দেখতে পাচ্ছেন যে ভারতে যখন সার্ভেয়ার হয়েছিল তখন পুরো বার্মাকে নিয়ে হয়েছিল। তো বর্তমানে এখন যখন বার্মা ভাগ হয়ে যায়, ইন্ডিয়ার ভাগ হয়ে যায়, তখন ইন্ডিয়ার যে লাস্ট ডিমার্কেশন পয়েন্ট 154 154তম যে পিলার ভারতের, এরকম পিলার গোটা ভারতবর্ষ জুড়ে ভারতের বাউন্ডারিতে আছে। কিন্তু মায়ানমারের দিকে 154 পিলারে এই সময় আমরা দাঁড়িয়ে আছি এবং এখানকার যে পারিপার্শ্বিক নৈসর্গিক দৃশ্য আমরা এই সময় দেখতে পাচ্ছি, হয়তো ক্যামেরাতে সেটা ধরা পড়ছে না, সেটা হচ্ছে এখানে কুয়াশা বা মেঘের কারণে, কিন্তু এখান থেকে যে দৃশ্য, সেই দৃশ্য একটা আলাদা রকমের দেখতে লাগছে। কিন্তু আমরা এই সময় যদি আমি আমার দাদাকে বলি দেখাতে, এখানে দেখতেই পাচ্ছেন হিন্দিতে লেখা আছে ভারত মায়ানমার 154, আর হয়তো সেভাবে কিছু বোঝা যাচ্ছে না। আর আমি যদি এই দিকটায় সরে চলে আসি, এদিকে বার্মিসে লেখা আছে, কিন্তু বার্মা বা মায়ানমার কিছু একটা লেখা আছে, দিয়ে আর কিছু নেই। কিন্তু এই পিলারটা যেটা ধরে আমাদের সার্ভে অফ ইন্ডিয়ার যদি কোনো কনফ্লিক্ট হয় দু দেশের মধ্যে, তখন এই পিলার ধরে আমাদের এখান থেকে সার্ভেয়াররা মাপ শুরু করে আমাদের ইন্টারন্যাশনাল বাউন্ডারি। সত্যি আজকে একটা আমাদের জীবনের এবং আমাদের টিমের তরফ থেকে একটা অ্যাচিভমেন্টের দিন, যে আমরা এই মানে উইদাউট ভিসা এবং এত সিকিউরিটি ছাড়াই আমরা দু দেশের মধ্যে অবাধে ঘুরে বেড়াচ্ছি। সেই অবাধে ঘুরে বেরোনোর দৃশ্য আমরা নিচে দেখিয়েছি। তো আজকে আমাদের কাছে এটা একটা প্রাপ্তি। তো আলটিমেট আমরা চলে এসেছি আমাদের বহু প্রতীক্ষিত সেই রাজার বাড়ি, যার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে আন্তর্জাতিক সীমানা। সামনেই দেখতে পাচ্ছেন সেই কিংয়ের বাড়ি, নতুন এখানে মডার্ন হাউসও হচ্ছে। কিন্তু এই সময় আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি সেইটা হচ্ছে ভারত এবং মায়ানমারের একদম বর্ডার এরিয়াতে, আর এইটা হচ্ছে এখানকার যে কিং, সেই কিংয়ের বাড়িতে। তো এই কিংয়ের বাড়ির যে সমস্ত ইতিহাস বা এখানে তাদের কিংয়ের ব্যবহৃত জিনিসপত্র বা এখানে তাদের ইতিহাস, সেগুলো আমরা ভিতরে যেয়ে তো আলোচনা করবই। তবে এই মুহূর্তে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে দ্য ট্র্যাডিশনাল চিফ অ্যাঙ্গাজ হাউস বিল্ট অন দ্য অরিজিনাল লোকেশন অ্যাট দ্য ইন্ডো মায়ানমার বর্ডার। এই বর্ডারে এই ইয়েটা তৈরি হয়েছে। আমি যদি এই সময় এই জায়গাটায় দাঁড়াই, এই জায়গাটায়, তো এই দিকটা হচ্ছে ইন্ডিয়া আর এই সাইডটা হচ্ছে বার্মা। ঠিক গেটটা বরাবর বয়ে গিয়েছে ভারত এবং মায়ানমারের বর্ডার। আর এই হচ্ছে কিংয়ের বাড়ি। এই সময় যেটা দেখছেন, এই যে পুরো এটা হচ্ছে এখানকারই ট্র্যাডিশনাল যে বাদ্যযন্ত্র, এই বাদ্যযন্ত্র এরা হচ্ছে কী করতো না, এখানে মিউজিক হয়, এরকম বাজি বাজি এখানে এরা মিউজিক করে এবং এখানের যে ব্যবহৃত জিনিস সেগুলো আমরা গিয়ে ভিতরে দেখব। বৃষ্টি আমাদের পেছন ছাড়ছে না, বৃষ্টি আমাদের চিরসঙ্গী হয়ে গিয়েছে। নর্থ ইস্ট সাইডে এসে আমরা যতবার আমরা মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড যখনই ঘুরেছি, তো বৃষ্টি আমরা পেয়েইছি। যাই হোক, বৃষ্টির মধ্যেই আমাদেরকে রাইড করতে হবে। তো আজকে আমাদের যেটা ডেস্টিনেশন সেটা হচ্ছে আমরা এই লংওয়া থেকে আমরা আনিনির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তবে এখান থেকে আনিনি প্রায় लगभग 500 কিলোমিটারের উপরে হবে। তো এই রকম কন্ডিশনে আমরা কত দূর পৌঁছাতে পারবো জানি না। তবে আমরা যে রুটটা নিয়েছি সেই রুটটা হচ্ছে এখান থেকে হয়ে মন টাউন হয়ে আমরা চলে যাব একবারে সোনারি হয়ে একদম ঢুকে যাবো 300 আগে গিয়ে মিশবো, দিয়ে রোয়িং হয়ে আমরা আনিনির উদ্দেশ্যে রওনা দেবো। তবে আজকে কতটা রাস্তা যেতে পারবো এই বৃষ্টির মধ্যে জানি না। তবে সকাল থেকে আমরা এই লংওয়া ভিলেজ ঘুরে ঘুরে দেখলাম। এখানে একটা লোকাল আমাদের যে হোটেলে ছিলাম সেই দাদা আমাদেরকে ঘুরে দেখালো এবং সত্যি খুব একটা অভূতপূর্ব
যে স্মৃতি নিয়ে আমরা ব্যাক করছি। তবে এই বৃষ্টি যেন আমাদের সব কিছু জিনিসকে মাটি করে দিচ্ছে। তবে তার মধ্যেও ভালো লাগছে যে বৃষ্টির মধ্যে পাহাড়ের একটা আলাদা রূপ থাকে, কোথাও হালকা বৃষ্টি হচ্ছে, কোথাও কম বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টিতে ভাই ভালো মাপের রেনকোট আমরা অবশ্যই আনবেন, তা না হলে পুরো গিয়ার্স তো আমাদের ভিজে যাচ্ছে। আমরা ডবল করে রেনকোট পরেছি, তাতেও আমাদের আটকাতে পারছে না। নর্থ ইস্টের বৃষ্টি মানে আপনি বিশ্বাস করতে পারবেন না, মানে কল্পনা করতে পারবেন না কত জোরে বৃষ্টি হয়। তো এই খানিকক্ষণের মধ্যেই আমরা এত বৃষ্টি হয়ে যাবে মনে করেন না বালতি করে উপর থেকে জল ঢালছে। যাই হোক, সত্যিই খুব সুন্দর লাগছে। এবং যেটা সবথেকে সুন্দর লাগছে সেটা হচ্ছে এখানকার যে বৃষ্টির জল পড়ে গাছের কালার, ওহ দেখুন দুই ধারে শুধু কী সুন্দর কালার, এবং ট্র্যাডিশনাল হাউসগুলো সব মিলিয়ে যে একটা আলাদাই রূপ নিয়েছে। সত্যিই খুব ভালো লাগছে। লংওয়ার পথে আসলে যেটা আপনাকে সবথেকে বেশি আকৃষ্ট করবে সেটা হচ্ছে এখানের লোনলিনেস। একদম নিস্তব্ধ, নিরিবিলি, মানে ট্যুরিস্ট নেই বললেই চলে এইদিকে। যে এই ট্যুরিস্টদের আনাগোনা না থাকার জন্য এদিকের নেচার একদমই ভার্জিন আছে। যেই দিকেই যাবেন সেদিকে দেখবেন শুধু আপনারাই ঘুরছেন, এবং দু একটা হয়তো ট্যুরিস্ট এদিক ওদিক ঘোরাঘুরি করছে, তাদের সঙ্গেই দেখা হবে। তাদের সঙ্গে হয়তো চা দোকান বা দু একটাই দোকান আছে যেখানে খাবার দোকান আছে, সেখানেই খাচ্ছেন, সেখানেই ঘুরছেন। দু একটা থাকার জায়গা হোমস্টে আছে, সেখানেই থাকছেন। একটা আলাদা রকমের লাগবে, কিন্তু একদম ফ্রি একদম। তবে বৃষ্টি আমাদেরকে অসহ্যকর লাগলেও কিন্তু বৃষ্টির তো দরকার আছে ভাই। এই পাহাড়ে বৃষ্টির জলের উপরে নির্ভর করে সমস্ত কিছু। এই চা বাগান ধরুন, চায়ের প্রোডাকশানটা পুরোই এখানে বৃষ্টির জলের উপরে নির্ভর করছে। তারপরে যে সামান্য কৃষিকাজ হয় সেটাও বৃষ্টির জলের উপরেই নির্ভর করছে। তবে বৃষ্টির জল পড়ে পড়ে এই যে রাস্তার দুই ধারে যে ঝোপঝাড়গুলো পুরো রাস্তার দিকে এখন ঝেঁপে চলে এসেছে। এই সময় হয় দেখেছি, আমরা মণিপুর যাওয়ার সময় দেখেছিলাম, সেখানেও এরকম গাছ দুধার দিয়ে এরকম বেড়ে বেড়ে রাস্তার দিকে চলে এসেছে। তবে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তবে যেতে যেতে আপনাকে সত্যি খুব মন চঞ্চল, গা যেন শিউরে উঠবে। সত্যি এরকম লোকজন নেই, তারপরে এরকম নাগাল্যান্ডের মতন জায়গায় এসে এরকম নিরিবিলিতে গাছগুলো এরকম ঝেঁপে চলে এসছে। কেউ যদি একদম মানে সাইডে এসে একটা লোকও যদি আমাদেরকে দাঁড় করিয়ে দেয়, আমাদের ছাতি ধকধক ধকধক করবে। আর এবং এখানকার লোকজন দেখলে যেটা সবথেকে বেশি, যে সবার কাছেই বন্দুক আর একটা করে দা আছে। সত্যি মানে লোকগুলোরও মুখে ট্যাটু, হাতে বালা, দেখলেই যেমন মনটা, বা আমরা যে স্টোরি পড়েছি নাগাল্যান্ডের যে যারা জীবজন্তু বা এই সমস্ত জিনিস খায়, সেগুলো আমি উল্লেখ করছি না। তবে এগুলো দেখলেই এই এরকম পরিবেশের মধ্যে মানে মনে পড়লেই গাটা রাস্তায় অনেকক্ষণ আসার পরে একটু নির্জনতার স্বাদ উপভোগ করার জন্য আমরা খানিকটা এখানে দাঁড়িয়েছি। এই পুরো চারিদিকে বাঁশের গাছ লম্বা লম্বা হয়ে, আর বৃষ্টির কারণে মাছগুলো ভেঙে এসে রাস্তার উপরে পড়েছে, এবং তার সঙ্গে কুয়াশা। মনে হচ্ছে আমরা একটা যেন হরর ফিল্মের মুভি দেখছি সামনে থেকে। সত্যি কত সুন্দর একটা বিউটি, এবং নিস্তব্ধতা আলাদা রকমের লাগছে, এবং খুব লোনলি। এর আগে এরকম লোনলি রোডে আমরা কিন্তু খুব একটা বাইক চালিয়েছি বলে আমার মনে হয় না। মিজোরামে চালিয়েছি, তবে এতটাও লোনলি নয়। দেখুন এই চারিদিকটা একবার শুধু। চলুন এগোনো যাক, অনেক রাস্তা আমাদেরকে অতিক্রম করতে হবে। যাবার দিনে আমরা এখানটায় বসে অনেকক্ষণ টাইম কাটিয়েছিলাম, তো বেশ ভালো লাগছিল। যাবার দিনে এতটা বৃষ্টি পাচ্ছিল না, একটা এখানটা শুকনা শুকনো ছিল। তবে এখান থেকে সামনের দিকে বিউটিটা খুব সুন্দর ছিল, এবং বসে আমরা এখান থেকে এই যে দেখছিলাম এখানকার বিউটিটা, এবং এখানে বসে আমরা একটু জল টল খেয়েছিলাম। তো বেশ ভালোই লাগে। তবে যে লংওয়াতে তাপমাত্রা কিন্তু এখান থেকে অনেক কম। ওখানে কালকে রাত্রে যা ঠান্ডা ছিল, তারপরে আবার বৃষ্টির কারণে, তবে এইদিকে যখন নেমে আসছি আস্তে আস্তে আমার ঠান্ডাটা একটু কমছে। আসামে গেলে আরও ঠান্ডাটা কমে যাবে। বৃষ্টিপাতের কারণে গোটা রাস্তায় তো জল, আবার পাহাড়ের মানে গায়ে দেখুন গা বরাবর অনেক জায়গা থেকে এরকম ছোটো ছোটো জলধারা নিচের দিকে বয়ে এসছে। এগুলোকে ঠিক ঝর্ণা বলবো না, বৃষ্টির জলগুলোই পাহাড়ে বেয়ে এসছে। তবে বেশ সুন্দর লাগছে। এরকম পাহাড়ে যেতে যেতে মাঝখানে একটা এরকম যদি পড়ে, মনে একটা আলাদা অনুভূতি বা ফিলিংস একটা যাত্রাপথে আরও অ্যাড হয়, সেটা খুবই ভালো লাগে। তবে রাস্তার এখানে স্প্যাচটা একটু খারাপ। তবে বৃষ্টিপাতে রাস্তাকে ঠিক রাখাও সত্যি কথা বলতে একটা যে কী বলবো, একটা চ্যালেঞ্জ একটা। বাই বাই। আমরা এখন ফুকটং ভিলেজে এন্টার করছি। সামনেই দেখতে পাচ্ছেন চার্চ। নর্থ ইস্টে ম্যাক্সিমাম মানুষজনই এখানে খ্রিস্টানিটি।
বর্ষাকাল আর উইন্টার, পাহাড়ের যে কি অপরূপ বিউটি, আলাদা আলাদা রূপ দেখায়, দেখতে দেখতে আমার চোখ ধাঁধিয়ে যাবে। এত এত পরিমাণে ফুল হয়ে আছে রাস্তার ধারে, বন্য ফুল, সেই নাম হয়তো জানি না, তবে বেশ সুন্দর লাগছে। আলাদা যাত্রাপথকে আলো একটা রঙিন রূপ দিয়েছে। এখানে চা শ্রমিকরা তাদের চায়ের বাগানে কাজ সেরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে। চা শ্রমিক মানে এখানে স্থানীয় অধিবাসীরাই। আর এখানে যেটা মেন চোখ কেড়ে নেবে সেটা হচ্ছে প্রতিটা ঘরের দালানে যেন মনে হবে চাষ হয়েছে। যেমন আমাদের ওখানে বাড়ির পাশে জমিতে ধান চাষ হয়, সেই রকমভাবেই এখানে বাড়ির পাশে চাষ হয়েছে। বেশ সুন্দর, একদম যতদূর দেখবেন ততদিকে এই বৃষ্টির জন্যে সবুজময় হয়ে গিয়েছে। তারপরে আবার চায়ের পাতার গ্রিনারি একদম মনকে এবং চোখকে যেন ঝলসিয়ে দিচ্ছে, এত সুন্দর লাগছে। তার সঙ্গে এরকম বৃষ্টি ভেজা বিকেল। তবে যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে চা তোলার পরে চাগুলোকে সবাই রাস্তার ধারে যখন ব্যাগে এনে রেখেছে, আর একটা পিক আপ ভ্যানের মতন আসছে, তাইতে এই পাতাগুলো লোড হচ্ছে, দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে। হয়তো এখানে কারখানা দূরে, কিন্তু এখানে শ্রমিকেরা বা এখানকার স্থানীয় অধিবাসীরা ছোট্ট ছোট্ট ঘরের সামনে জমিতে চা চাষ করেছে, যেমন আমরা ধান চাষ করি, সেই জন্যই হয়তো এই সিস্টেম। হ্যালো, এই বৃষ্টির পরে এই রাস্তার যে গর্তগুলোয় জল যখন দাঁড়িয়ে যায়, এগুলো যে কী ডেঞ্জারাস, আপনি বুঝতেই পারবেন না কোন গর্তটায় কতটা গভীর হয়ে আছে। আলটিমেট আমরা হিল এরিয়া ছাড়লাম। হিল এরিয়া ছেড়ে আমরা প্লেনল্যান্ড এবং মালভূমির মতন একটা জায়গায় চলে এসেছি। হিল এরিয়াটা হচ্ছে নাগাল্যান্ডে আর প্লেনল্যান্ডটা পড়েছে আসামে, এইভাবেই বর্ডারটা টানা হয়েছে। যাই হোক, টাইম এখন 4টে বাজতে চলেছে। এরপরে আমরা যে নাগাল্যান্ড আর আসামের যে বর্ডার, সেই বর্ডারে যে ক্রস করব, গিয়ে ওখানে আমাদের ডকুমেন্টস সব চেক করাবো। তারপরে ওখানে সারাদিন কিছু খাওয়া হয়নি, আমরা খাওয়ার একটা ব্যবস্থা করব, তারপর আবার আগের দিকে এগিয়ে যাব। যাই হোক, বৃষ্টির মধ্যে আমরা সারাদিন বেশি রাইড করতে পারিনি, তবুও পারিপার্শ্বিক দৃশ্য এখানটা সুন্দর লাগছে চারিদিক। আমরা নাগাল্যান্ড ছেড়ে ঢুকতে চলেছি আসামে। এই হচ্ছে এখানে নাগাল্যান্ডে ওয়েলকাম গেট ছিল, তো এখানে থ্যাংক ইউ ভিজিট এজেন্ট। সামনে ওই যে পুলিশ চেকপোস্ট, ওখানে আমরা আমাদের নাম আবার এন্ট্রি করে চলে যাব আমরা আসামে। তো তার আগে এখানে খানিকটা টিফিন করে নেবো। আজকে আমাদের লাঞ্চ করা হয়নি। সময় এখন 5টা বাজতে চলেছে। নর্থ ইস্টের সন্ধ্যে মানে 5টা মানেই সন্ধ্যে। তো এসেছি, এই সময় আছি আমরা আসামে। এখান থেকে আমরা কতটা যেতে পারি দেখা যাক। তো এখন আমরা চাউমিন আর চা বলেছি, তো চাউমিন দিয়ে দিয়েছে। এরপরে এটা খেয়ে যা হবে রাত্রে হোটেলে দেখা যাবে ডিনার। তো মোটামুটি যাত্রাপথ এইভাবেই আমাদের চলছে। আর কী হবে জানি না, বৃষ্টির জন্য আমরা অনেকটা যেতে পারিনি, এতটাই চাপ ছিল। কিন্তু এইভাবে আস্তে আস্তে আমাদের যাত্রা চলছে। তবে যাই হোক, এটাই তো অ্যাডভেঞ্চার। কখন কী সিচুয়েশন হবে আমরা তো জানি না, এভাবেই আমরা যাবো। নর্থ ইস্টে যে সত্যি কত তাড়াতাড়ি ঝপ করে সন্ধে হয়ে যায় চোখের পলকে, আপনি সেটা ভাবতেই পারবেন না। এই দেখছেন যে আলো, আবার একটু পরেই দেখবেন হঠাৎ করে সন্ধে হয়ে গেছে। যাই হোক, আজকে আমাদের সারাদিনের যাত্রা বৃষ্টিময় হয়ে গিয়েছে। বেশি দূর আমরা রাইড করতে পারিনি, কিন্তু আর আমাদের শরীর টানছে না। মোটামুটি সামনাসামনি দুটো একটা টাউন দেখে আমরা সামনেই মোরাংয়ে ঢুকবো। তো ওখানে আজকে থাকার আমার সিদ্ধান্ত সবাই ঠিক করছি। যাই হোক, সেখানে গিয়ে আমরা দূর থেকে আলোচনা করে কীভাবে দেখা যায়। শরীর আর চলছে না। আসামে দেখতেই পাচ্ছেন দুর্গাপুজোর ভিড়টা, শুধু দেখুন ওইদিকে দুর্গা মণ্ডপ। যে বাংলাতে দুর্গাপূজা হয় এবং বাংলার মানুষই যে আনন্দ করে সেটা না, আসামেও কত বড়োভাবে দুর্গাপুজো হচ্ছে এবং সকলে কি সুন্দর মনের আনন্দে নতুন নতুন ড্রেস পরে সেখানে ঠাকুর দেখতে বেরিয়েছে। আজকে সপ্তমীর বাজারে রাস্তায় প্রচুর যানজট, এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সত্যি খুব ভালো লাগছে। আমরা পুজোতে বাড়িতে থাকতে পারিনি, পুজোর ছুটিতে আমরাও চলে এসেছি, কিন্তু আমরাও পুজোর কিছুটা স্বাদ আমরা বা পুজোর গন্ধ বা পুজোর যে একটা উৎসবের গন্ধ সেটা আমরা এখানে পাচ্ছি। যাই হোক, খুব ভালো লাগছে। প্রচুর প্যান্ডেল, প্রচুর ঠাকুরের পুজো হচ্ছে এখানে। আমরা আছি মোরাংয়ে। তো মোরাংয়ে সত্যি কত বড় দুর্গাপুজো হচ্ছে, গোটা রাস্তা জুড়ে মেলা লেগে গেছে একদম, এবং মানুষের জনসমাগম যেন পথে ধরানো যাচ্ছে না। চারিদিকে লাইট, মানুষের সমাগম, গান বাজছে, সবাই
সবাই নতুন নতুন পোশাক করে ঠাকুর দেখতে পেয়েছি। এক অপরূপ মিলন মঞ্চ আমরা এই সময় এখন এখানে দেখতে পাচ্ছি। সত্যি বাইরের স্টেটে এসে এরকম এত বড়োভাবে দুর্গাপুজো দেখবো আমরা ভেবেই উঠতে পারছিলাম। এখন সময় প্রায় 9টা বাজতে চলেছে। তো আজকে আমরা অনেকটাই যাত্রা করেছি আজকে, তাই ভাবছি আমরা এখানেই রয়ে যাব। বড় টাউন আছে, তো আজকে এখানে থেকে আমাদের ব্লগ আজকে আমরা এখানেই শেষ করব। আমার ক্যামেরাতে আর চার্জ নেই, সারাদিন বৃষ্টিতে চার্জ ডাউন হয়ে গিয়েছে। যাই হোক, কালকে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আজকের মতন গুড নাইট।